গণতন্ত্রের জন্য কি আমরা রাজপথে নামি নাই? বৈষম্য দূর করার জন্য নামি নাই? আমরাই তো এখন বৈষম্য শিকার হয়ে গেছি। আমাদের পরিস্থিতি কি হবে? আমাদের আগামীর ভবিষ্যৎ কি হবে? গভর্নমেন্ট থেকে দোস মানে ১০ পয়সা এখন পর্যন্ত ওটা কি জিনিস সেটা আমরা কোনো আহত ভাই এখন পর্যন্ত পাই নাই। আর জুলাই ফাউন্ডেশন তারা উদ্বোধন করছে সিএমএস এ যায়া ৩ জনের হাতে ৩ লক্ষ টাকা দিচ্ছে। যারা শহীদ হইছে তাদের একটা দেহের দাম ছিল ৫ লাখ। আমাদের মতো বাঙালিদের কাছে। আর আমার চোখের দাম ১ লক্ষ টাকা। এটাই আমার ফ্যামিলি আশা করতো আমার কাছ থেকে। বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাইয়ের ১ তারিখ থেকে যখন শুরু হয়, এটা ছিল আসলে মূলত একটা কোঠা নিয়ে আন্দোলন। তো এটা এক পর্যায়ে এটা সরকার বিরোধী আন্দোলন যখন ৯ দফা থেকে ৭ দফা যখন ১ দফা হয়ে গেল, জুলাইয়ের ১৬ তারিখে যখন আবু সাঈদ বুক পেতে দিয়ে ৪টি গুলি তার বুকে বিন্ধিয়ে দিল স্বৈরাচার হাসিনার পুলিশ বাহিনী। তো আবু সাঈদ মৃত্যুর পরে আমার ১ম প্রোগ্রাম হয় জুলাইয়ের ১৭ তারিখে বিজয় সরণিতে। যখন আমি বিজয় সরণিতে জুলাইয়ের ১৭ তারিখে প্রোগ্রামে যাই, ওখানে আহ পুলিশ বাহিনীর হামলার শিকার হই, ওখানে মারধর খেয়ে ১৭ তারিখ থেকে পলাতক থাকে আগস্টের ৪ তারিখ পর্যন্ত। তো আমরা প্রোগ্রাম করি আগস্টের ৪ তারিখে মিরপুর ১০-এ। মিরপুর ১০-এ যখন আমরা প্রোগ্রাম করি, আসলে বাংলাদেশের ভিতরে যাত্রাবাড়ি, মিরপুর ১০ এবং সোনিয়াকড়া রায়েরবাগের এদিক সাইনবোর্ড বাংলাদেশের ভিতরে সবচেয়ে গুরুতরভাবে এবং গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো ছিল। এখানে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ তারা বিভিন্নভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সাধারণ জনগণ এবং সাধারণ মানুষ যারা ছিলেন তাদের উপরে নির্মম এমনকি অত্যাচার করছেন, যেমন গুলি, টিয়ার সেল, এমনকি ছাত্রলীগ তারা সরাসরি পিস্তল তাদের হাতে ছিল, চাইনিজ গুলো রান্দাও তারা নিয়ে নামছে মাঠে। তো বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ জনগণের নামার একটাই উদ্দেশ্য ছিল বৈষম্য দূর করার। আর ফ্যাসিস্ট সরকার স্বৈরাচার হাসিনার পদত্যাগের দাবিতে সবাই নামছে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখতেছি যে আমরা যে স্বৈরাচার হাসিনাকে এ দেশ থেকে প্রতিহত করার জন্য আমাদের আসলে দুঃখ লাগতেছে যে আমাদের যে আহত ভাইয়েরা এখন বর্তমানে হাসপাতালের বারান্দায় শুয়ে আছে, যেমন আমি একজন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছি। আবার আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যেই ভাইয়েরা নিহত হয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আর পারবো না, কারণ একটাই, তাদের ফ্যামিলি আজকে কোথায়, বা যারা মিডিয়ার ফোকাসে এসেছে তাদের ফ্যামিলিকে নিয়ে এই বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস সাহেব উনি কাজ করতেছেন বা ওনার কয়েকটা সংস্থা কাজ করতেছে। কিন্তু যখন বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্টবাদী সরকার স্বৈরাচার হাসিনার পতন হলো, ৮ই আগস্ট যখন ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি শপথ গ্রহণ করলেন, এটা হলো, আমি আপনাদের মাঝে সবচেয়ে ছোট একজন মানুষ, এটা আমার দৃষ্টি থেকে বলতেছি যে তার মূল কাজ ছিল কোনটা, যে যারা নিহত হয়ে গেছে তাদেরকে কখনো আপনারা যারা আছেন এদেশের জনগণ কখনো তাদেরকে ফিরে পাবেন না। আমরা যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে, জাতীয় চক্ষুতে ছিলাম আমরা, সিএমএস এ ছিলাম, আবার আপনার পঙ্গুতে, ঢাকা মেডিকেলে, তো তাদের দরকার ছিল আমাদেরকে ফোকাস করা, কারণ আমাদের উন্নত যে ট্রিটমেন্টটা প্রয়োজন ছিল সেটা আমরা এখন পর্যন্ত পাইতেছি না। কারণ আমাদের এখনো অনেক ভাইদের চোখে পুঁজ জমে গেছে, আমাদের এখনো অনেক ভাইয়ের চোখ মানে তুলে ফেলতে হবে। এখনো আমাদের অনেক আহত ভাইদের চোখের যে পরিস্থিতি মেলতে পারে না, ব্যথায় রাত্রে যন্ত্রণায় ঘুমাইতে পারে না, কারণ গুলি আমরা খেয়েছি, যন্ত্রণাটা আমরা বুঝতেছি, আমরা অনুভব করতেছি যে আমাদের অবস্থাটা এখন কি, কোন পর্যায়ে গিয়ে দাঁড়াইতেছে। আপনি আপনাদের সাথে আরেকটা জিনিস বলতে চাই, তারা আমাদেরকে আমাদের ট্রিটমেন্ট ফ্রির কথাটা যেটা বলছে গভর্নমেন্ট থেকে, কেন আমাদের ট্রিটমেন্ট ফ্রি হবে? স্বৈরাচার হাসিনা থাকতে কি বাংলাদেশে ট্রিটমেন্ট ফ্রি হয় নাই? তাহলে স্বৈরাচার হাসিনা এই দেশ থেকে চলে যাওয়ার পরে কেন ট্রিটমেন্ট ফ্রি? আমরা কি ওই ফ্রি ট্রিটমেন্ট ফ্রি বলছে, কিন্তু ফ্রি কি আপনারা পাচ্ছেন? ট্রিটমেন্ট ফ্রি বললে কি ওষুধের তো অনেক দাম। ট্রিটমেন্ট প্রথম হচ্ছে যে ট্রিটমেন্ট আপনারা ফ্রি পাচ্ছেন কিনা, তারপরে সেকেন্ড কথা হচ্ছে যে ওষুধের কি ব্যবস্থা, ওষুধ কি ফ্রি দিচ্ছে?
হ্যাঁ, আমরা গভর্নমেন্ট থেকে যে ওষুধ পাচ্ছি এটা হলো প্যারাসিটামল আর হলো নাফা আর হলো কটন। তো ধন্যবাদ তাদেরকে এই ৩ টি ওষুধ আমাদেরকে দেওয়ার জন্য। আর এখন বর্তমানে আমাদের যেমন আমার চলতেছে ডোপ। আর আমার চোখের যে কন্ডিশনটা আমি আপনাদেরকে একটু আমার চোখের কোঠাটা উঠিয়ে দেখাইতে চাই যে আমার চোখের এখন বর্তমান পরিস্থিতিটা কি? এই যে দেখছেন আমার চোখের ভিতরে কালো হয়ে গেছে। অবশ্যই আপনারা দেখতে পারতেছেন কালো অংশটা। জি। ইনফেকশন হয়ে গেছে। তো আমরা ট্রিটমেন্ট ফ্রি অবশ্যই এটা পাইছি এটার জন্য ধন্য। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেমেছিল তারা তাদের ফ্যামিলি থেকে আত্মত্যাগ করে নেমেছে। আমার বাবা নেই। আমারটাই আমি তুলে ধরি আজকে। আমার বাবা নেই, আমার ফ্যামিলির বড় ছেলে আমি। আমি বিয়ে করেছি, আমার একটা ২ বছরের ছেলে আছে। আমার ওয়াইফ অ্যা এখন বর্তমানে একজন মানে আমার আরেকটা অতীত আসতেছে মেয়মান দুনিয়াতে। তো এই বন্যায় যেমন আমার দেশের বাড়ি চাঁদপুর জেলা হেমচর থানা। বন্যায় আমার বাড়িঘরের পরিস্থিতি ভালো না। জুলাই ১৭ তারিখ থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। আমি এখন কথা বলতেছি একটা হোটেলে। মানে আমার কিন্তু বাসা নেই এখন বর্তমানে। আমি ঢাকাতে আসছি। আমার চিকিৎসার জন্য আমি সিএমএস এ যাবো আগামীকাল। তো আজকে হোটেলে থাকবো। এখন আমি একটা মানে যেমন একটা হোটেলে বসে আমি খাওয়া-দাওয়া করছি ওখানে বইসা উনাদের কাছে বললাম যে, "একটু কথা বলবো, আমাকে একটু সময় দেন।" তো উনারা আমাকে একটু সময় দিল। আমি যে অবস্থাতে আছি এটা শুধু আমি শরীফ না। আমার মতো হাজারো শরীফের ফ্যামিলি আজকে বন্যায় কি ভেসে গেছে। তাদের যে করুণ অবস্থা, তারা হয়তোবা সামনে তারা ভিক্ষা করতে হবে রাস্তায় নেমে। এরকমও সময় আসবে। আমাদেরকে আপনারা স্বপ্ন দেখাইতেছেন। আমাদেরকে কিন্তু নিয়ে আপনারা আপনাদেরকে কি ভাবতেছেন। সাহায্য দেওয়া হয়েছিল? যে সাহায্য দেওয়ার কথা, মানে চিকিৎসার ব্যাপারে তো আপনি বললেন, চিকিৎসা এবং ওষুধের ব্যাপারে বললেন। কিন্তু সাহায্য যে দেওয়ার কথা কত লাখ টাকা করে যারা নিহত হয়েছে তাদেরকে ৫ লাখ, যারা আহত হয়েছে। কিন্তু এই ৳১,০০,০০০ আহতদের ৳১,০০,০০০ বরাদ্দ করা হয়েছে। সেই ৳১,০০,০০০ কি আসলেও পেয়েছেন কিনা আপনারা? এবং সেই ৳১,০০,০০০ দিয়ে কি হবে আপনাদের? গভর্নমেন্ট থেকে দোস মানে ১০ পয়সা এখন পর্যন্ত ওটা কি জিনিস সেটা আমরা কোনো আহত ভাই এখন পর্যন্ত পাই নাই। আর জুলাই ফাউন্ডেশন তারা উদ্বোধন করছে সিএমএস এ যাইয়া ৩ জনের হাতে ৳৩,০০,০০০ দিছে। সো এখানে আমি একটা কথা বলতে চাই, আমাদের যারা শহীদ হইছে তাদের একটা দেহের দাম ছিল ৫,০০,০০০ আমাদের মতো বাঙালিদের কাছে। আর আমি যেই অঙ্গহানি হয়েছে, চিরতর অন্ধ হয়েছি, আমার চোখের দাম ৳১,০০,০০০। এটাই আমার ফ্যামিলি আশা করতো আমার কাছ থেকে। কারণ তারা এখন প্রতিনিয়ত আমাকে বলতেছে যে, "দেশের জন্য যেটা করছো এটা তোমার লাইফের জন্য ক্ষতিগ্রস্ত।" তারপরও আমি সন্তুষ্ট। আমার চোখ গেছে। আমি মানে সেটা এখনো অনুভব করতেছি না। কারণ কি? যদি স্বৈরাচার হাসিনা থাকতো, তাহলে আমার ফ্যামিলির কি হতো? আমার ফ্যামিলি কিন্তু আর থাকতে পারত না। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত মানে আমার যেতটুক বয়স আমি ৮ থেকে ৯ টি মামলা খাইছি। সেটা মিথ্যা। মানে আমি কোন দলের সাথে জড়িত না। আমি ব্যবসায়ী। আমার বাবা মারা গেছে। আমি মিরপুর ১ নাম্বারে ব্যবসা করি। তো আমি এই পুলিশ বাহিনীর হাতে রাত্রের ১টা বাজে আমাদের ব্যবসা হলো রাতে। যে বৈষম্য শিকার হয়েছি, এ কারণে আমি আন্দোলনে নেমেছিলাম। আমার এখানে কোনো কোঠা বা সরকারি কোনো উচ্চ পর্যায়ের জায়গা আমাদের দরকার ছিল না বা সেটার চাহিদা নিয়ে আমরা আন্দোলনে নামি নাই। আমরা আন্দোলনে নেমেছিলাম বৈষম্য দূর করার জন্য। এদেশের গণতন্ত্র ফিরত আনার জন্য। এদেশের রাষ্ট্রযন্ত্র আজ গভীর হুম। সাগরের তলে সেটা ডুবে গেছে। কারণ সেটা কোন দল এই ১৬ বছরে তুলে আনতে পারে নাই। এই রাষ্ট্রযন্ত্রকে তুলে আনার জন্য আমরা ইয়াং জেনারেশন রাজপথে নেমেছিলাম। আমরা নেমেছিলাম মুক্ত আকাশে উড়ে বেড়াবো বলে। কিন্তু আমাদের সেই স্বপ্ন আজও কখনো পূরণ হবে কিনা আমরা সেটা বলতে পারি না। আমি আরেকটা ছাত্ররা কথা বলতে আপনাদের চাই। কোনো, যে ছাত্রদের নির্দেশে আপনারা নেমেছেন বা যারা অনেকেই তো সমন্বয়ক ছিল, তাদের মধ্যে থেকে কেউ আপনাদের কাছে গিয়েছে কিনা? হ্যাঁ, অন্তত আমার কাছে আসছিলেন সাজ্জিদ আলম, হাসনাত আব্দুল্লাহ। সর্বোচ্চ ২ মিনিট তাদের সাথে কথা হয়েছিল। কিন্তু মানে আসবে বলেছে, আদৌ আর দেখা হয়নি। তবে তারা আরেকটা কথা বলছে, তারা তাদের অতি ফার্স্ট রাষ্ট্র সংস্কার করবে। আমি আপনাদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা রাষ্ট্র সংস্কার করবেন এবং এই রাষ্ট্রকে দেখার জন্য ২ টা নয়ন প্রয়োজন। যদি আজকে রাষ্ট্রকে
আহ, সংস্কার করা প্রয়োজন মনে হয়, এই রাষ্ট্রকে তো স্বৈরাচার হাসিনাও সংস্কার করছে, উন্নয়ন করছে। তো এই রাষ্ট্রকে দেখার জন্য তো আমার এই নয়ন আজ ভালো নেই। এই রাষ্ট্রকে যে দেখবো, আমি যেই নয়ন দিই এই নয়ন তো অন্ধ, আমি তো অন্ধ হয়ে গেছি। তাহলে এই রাষ্ট্র আমি কিভাবে দেখবো? তাহলে আমার কাছে এই রাষ্ট্র সংস্কার করাটা জরুরি না। কারণ 16 বছর যাবত তো স্বৈরাচার হাসিনাই এই রাষ্ট্রকে সংস্কার করে যাচ্ছে, উন্নয়ন করে যাচ্ছে। উন্নয়নের জোরে তো আমরা বেসেই গেলাম 16 বছর। সেই উন্নয়নের ভিতরেই তারা আমাদেরকে ভাসিয়ে দিতেছে। আমরা যে এখন নাকি লিস্ট হয়েছে 32,000, প্রথম আসলো কল 22,000, এখন 34,000 না জানি 32,000। আমি বলতে চাই, এই 32,000 লিস্ট করতে তাদের 1 থেকে 2 মাস কেন লেগে গেল? আমরা গানশট রুগী, প্রতিটি হাসপাতালে আমাদের গানশট লেখা আছে আমাদের ছাড়পত্রের ভিতরে। তাহলে যারা ফাঁসি দিয়ে মারা গেছে, যারা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, যারা বিষ খেয়ে মারা গেছে, তাদের ফাইলটা তো আলাদা ছিল। তাহলে আমাদের এই পরিচয় পত্রগুলা বাইর করতে বা আমাদের লিস্টটা বাইর করতে তাদের এতদিন লেগে গেল। তারা কি কাজ করলো? যারা সমন্বয়ক আছেন তারা কি কাজ করলো আমাদের জন্য? বা আমরা যে এই জাতির জন্য যে আত্মত্যাগ করেছি এই রাষ্ট্রের জন্য, আমাদের রাষ্ট্রীয় কোনো মর্যাদা দেওয়ার প্রয়োজন নেই। আমরা শুধু একটা দাবি করছি, 1 লক্ষ টাকা আমাদের দাবি নেই। আমি মানে প্রকাশ্যেই বলেছি যে আমার এই ফ্যামিলি এখন মানুষের ধারে আছে বর্তমানে। আমার মা এক বাড়িতে খাচ্ছে, ভাই এক বাড়িতে আছে, আমার ওয়াইফ এক জায়গায় আছে, আমি এক জায়গায় আছি। আল্লাহর কাছে আমি খুশি। আমি সুস্থ হতে আমি সুস্থ হতে যদি 1 বছর লাগে বা 2 বছর লাগে, আমি হয়তোবা এই জাতির কাছে হাত পাতলে আমি খেতে পারবো, কিন্তু এই জাতি লজ্জিত আমাকে নিয়ে। কারণ আমি বৈষম্য শিকার এখনো হয়ে আছি। তাহলে জাতি আমার জন্য কি করলো? 16 বছর যারা এই স্বৈরাচার হাসিনার শিকার হয়েছে বা পুলিশ বাহিনীর অত্যাচারে মামলা হামলায় যারা জর্জরিত হয়েছে, যেই দলগুলা, সেই দলগুলা তো আগামী ভবিষ্যতে তারা নির্বাচন করবে, তারা রাষ্ট্রের জন্য নামবে। তো তারা আমাদের পাশে গিয়ে এসেছে, দাঁড়াইছে। তারা যে গণতন্ত্রের কথা বলে, সেই গণতন্ত্র আজ কোথায়? গণতন্ত্রের জন্য কি আমরা রাজপথে নামি নাই? বৈষম্য দূর করার জন্য নামি নাই? আমরাই তো এখন বৈষম্য শিকার হয়ে গেছি। আমাদের পরিস্থিতি কি হবে? আমাদের আগামীর ভবিষ্যৎ কি হবে? সেটার কোনো তারা বলছে? তারা এরকম কোনো কথা কি আজও বলছে যে শরীফ আমাদের যে পুনর্বাসনটা বা আমাদের যে একটা আর্থিক সহযোগিতা বা আমাদের এই 1 লক্ষ টাকাই কি আমাদের শেষ, নাকি আমাদের কিছু হবে? এরকম কোনো আমরা আশ্বাস গভর্নমেন্ট থেকে পাইনি। অসংখ্য ধন্যবাদ শরীফ আপনাকে আমাদের সাথে যুক্ত